ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডেসক্রিপটিভ ডব্লিউবিসি। আজকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সের মাধ্যমে বিজয়নগর এম্পায়ার পুরো কমপ্লিট করব। যত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যেগুলো ইউপিএসসিতে এসছে, বিভিন্ন স্টেট পিসিএসএ, সিডিএ, সিআরপিএফ, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, সব কটা এখানে কম্পাইল করা আছে, প্লাস এনসিআরটি এবং পুনম দালিয়ার বই থেকে যেগুলো এক্সট্রা ইনফরমেশন কোনো পরীক্ষা এখনও জিজ্ঞেস করেনি, আসতে পারে, সেগুলো আমি এমসিকিউর মাধ্যমে কভার করেছিলাম। এখান থেকে প্রথম প্রশ্নটা জিজ্ঞেস করেছিল, উইচ টু রিভার্স ফ্লো ইন দ্য রিজিয়ন বিটুইন দ্য গুলবার্গা অ্যান্ড দ্য বিজয়নগর হাম্পি। অর্থাৎ বিজয়নগর হাম্পি এবং গুলবার্গা এই যে দুটো রিজিয়ন, এই রিজিয়নের মধ্যে কোন নদী বয়ে যেত। যদি আমরা এনসিআরটির বই খুলি, প্রথম লাইনে লেখা আছে বিজয়নগর। বিজয়নগর শব্দটা মানে বিজয় মানে ভিক্টরি, আর নাগার মানে সিটি অফ ভিক্টরি। বিজয় মানে ভিক্টরি আর নাগার মানে সিটি অফ ভিক্টরি, যেটা কিন্তু কৃষ্ণা এবং তুঙ্গভদ্রা এই দুটো নদীর মাঝখানে অবস্থিত। অর্থাৎ গুলবার্গা যেটা ছিল, গুলবার্গা যে জায়গাটা, সেটা হচ্ছে বিজয়নগর এম্পায়ারের নর্থার্ন বর্ডারের দিকে পড়ে। তো গুলবার্গা এবং বিজয়নগর মানে হাম্পির মধ্যে দিয়ে গেছে কৃষ্ণা আর তুঙ্গভদ্রা। আর কৃষ্ণা তুঙ্গভদ্রার তীরেই হাম্পি অবস্থিত, আর কৃষ্ণা তুঙ্গভদ্রার যে দোয়াব, সেখানেই কিন্তু বিজয়নগর এম্পায়ারটা এস্টাবলিশড হয়েছিল। তার পরের প্রশ্নটা, the ruins of Vijayanagara at Hampi were brought to light in 1800 by, অর্থাৎ সবার প্রথম বিজয়নগর সাম্রাজ্যের যে কি বলবে রিউন্স বা ধ্বংসাবশেষ ছিল 1800 খ্রিস্টাব্দে প্রথম কে এটাকে আনেন বা সব এটাকে ডিসকভার করেন বলতে পারি। তো অপশান ছিল কলিন ম্যাকেনজি, স্যার জোন সর, জন মার্শাল আর অ্যান্ড্রিউ ফ্রেসার। উত্তরটা হচ্ছে কলিন ম্যাকেনজি। তিনি কিন্তু ভারতের প্রথম ফার্স্ট সার্ভাইভার জেনারেলও ছিল। এছাড়াও যদি জিজ্ঞেস করে বাংলার প্রথম সার্ভাইভার জেনারেল কে ছিল, তাহলে জেমস রেনেল। তো এই রেসপেক্টে কলিন ম্যাকেনজি খুব ইম্পর্টেন্ট। 1800 খ্রিস্টাব্দে কী হয় যে তিনি ডিসকভার মানে এই রিউন্সগুলো ডিসকভার করে, এবং গ্র্যাজুয়ালি আমরা দেখি বিভিন্ন ধরনের ইনস্ক্রিপশন ডেসিফার করে, ইনস্ক্রিপশন থেকে বিভিন্ন ফটোগ্রাফির সাহায্যে এবং বিভিন্ন যে সমস্ত ফরেন ট্রাভেলার্স এসছিল তাদের বই এবং তৎকালীন যে সমস্ত রাজাদের বই ছিল, সেগুলো থেকে কিন্তু বিজয়নগর এম্পায়ার সম্বন্ধে একটা ডিটেলস তারা পায়। হ্যাঁ, এবার কেন কলিন ম্যাকেনজি এই সমস্ত নিয়ে খুব আগ্রহী ছিল, এটার এটার পরীক্ষা হয়তো দিতে পারে, তখন অপশানে দিল যে কেন, যে তারা ভারতের স্থাপত্য বা কালচারকে বুঝতে চাইছে, ভারতীয়দের স্থাপত্য শিল্পের সম্বন্ধে তাদের ইন্টারেস্ট ছিল। হ্যাঁ ছিল, কিন্তু মেন উদ্দেশ্য ছিল তারা যাতে ভালোভাবে ভারতকে শাসন করতে পারে, ভারতের কালচার, তাদের ঐতিহ্য, তাদের ইতিহাস বুঝলে ভারতীয়দের শাসন করা খুব সুবিধা হবে, পার্টিকুলারলি দক্ষিণ ভারতীয়দের। সেই রেসপেক্টে কিন্তু কলিন ম্যাকেনজি খুব ইন্টারেস্টেড ছিল। পরের প্রশ্ন চলে যাই, কন্টেম্পোরারিজ রুলার্স ডিসক্রাইব বিজয়নগর এম্পায়ার অ্যাজ। অর্থাৎ সেই সময়কার যে সমস্ত শাসক ছিল তারা বিজয়নগর এম্পায়ারকে কী নামে ডিসক্রাইব করেছে বা বর্ণনা করেছে। সাঙ্গামা ক্ষেত্রা, ওয়ারাঙ্গল, কাম্পিলি স্টেট, না কর্ণাটকা সাম্রাজ্যমায়ু। তো কর্ণাটকা সাম্রাজ্যমায়ু। আমরা যদি একটুখানি দেখে নিই ভারতের আমাদের ম্যাপটা, তাহলে বিজয়নগর এম্পায়ার যেটা ছিল, বিজয়নগর এম্পায়ারের সীমায় যেটা ছিল যে পুরো কৃষ্ণা নদী থেকে শুরু করে পুরো একদম সাউথ ইন্ডিয়ান টিপ পর্যন্ত, এখানেই পুরো জায়গাটা বিজয়নগর এম্পায়ার ছিল। আর আমি যদি দেখি যে বর্তমানে হাম্পি রিউন্স কোথায় আছে, কর্ণাটকাতে রয়েছে। তো বেশিরভাগ যে জায়গাটা আছে এটা কিন্তু বর্তমান কর্ণাটকার মধ্যে পড়ছে। তো সেই রেসপেক্টে কর্ণাটকা সাম্রাজ্যমায়ু। আর একটা জিনিস হচ্ছে কাম্পিলি স্টেট, যদি আমরা দেখি হরিহরার বুক্কা, যেটা দুজনে মিলে বিজয়নগর এম্পায়ার তৈরি করেছিল, তারা প্রথমে কাকাতিয়া ডাইনেস্টির ফিউডালিস্ট ছিল, মানে সামন্ত, এবং তারা যে জায়গায় ফিউডালিস্ট বা সামন্ত ছিল সেটাকে কাম্পিলি স্টেট বলা হতো। আর কর্ণাটকা সাম্রাজ্যমায়ু এটা কিন্তু এনসিআরটিতে রয়েছে। যদি আমি একটু বুদ্ধি লাগাই যে বর্তমানে হাম্পি কোথায়, যেটা বিজয়নগর এম্পায়ারের সবথেকে ইম্পর্টেন্ট জায়গা, এবং বর্তমানে যদি আমি দেখি বিজয়নগর এম্পায়ারের এক্সপানশনটা কতটা, যদিও এটা এন্টার সাউথ ইন্ডিয়ার রামেশ্বরম পর্যন্ত কৃষ্ণা নদী থেকে, বাট মেজরিটি যে রুল করেছে হাম্পি এবং বিজয়নগর, সেটা কিন্তু বর্তমান কর্ণাটকের অংশ। সেখান থেকে আমরা এটা মনে রাখতে পারি, মুখস্থ করার কোনো দরকার নেই। পরেরটায় চলে যাই, যে কি বলেছে, রুলার্স অ্যান্ড টার্মড ইউজড ফর দেম। তাহলে কোন ধরনের টার্মসগুলো ইউজ করা হতো, যেমন দেখেছি এখানে গাজাপাতি
মানে কি লর্ড অফ এলিফেন্টস, এটা তো খুবই সোজা, নাম থেকে বোঝা যাচ্ছে। গাজাপতি, গাজা মানে হচ্ছে এলিফেন্টস। তারপরে ছিল ডেক্কান সুলতানেটের জন্য ব্যবহার করা হতো রায়া অর নারাপতি অর লর্ড আর মেন। সো রায়া ব্যবহার করা হতো ডেক্কান সুলতানের জন্য, রায়া ব্যবহার করা হতো, বা নারপতি মানে নর থেকে এসছে মানুষ বা মানুষদের ভগবান। আর বিজয়নগর এম্পায়াররা আশফাপতি অর লর্ডস অফ হর্সেস এটা ব্যবহার করতো। তো জিজ্ঞেস করেছে কোন স্টেটমেন্টটা কারেক্ট, 1 2 3 4। তো এখানে শুধুমাত্র একটা স্টেটমেন্টই কারেক্ট, এটা হচ্ছে গাজাপতি। কারণ ডেকান সুলতানেটরা নিজেদেরকে আশফাপতি অর্থাৎ আশফা মানে ঘোড়া, লর্ডস অফ হর্সেস বলতো। আর বিজয়নগর রুলাররা তাদেরকে নরপতি, লর্ড অফ মেন এবং রায়া বলতো। এই জন্য আমরা দেখি বিজয়নগর এম্পায়ারে প্রত্যেকটা রাজা নামের পাশে আমরা দেখি কৃষ্ণদেবরায়া, দেবরায়া 1, দেবরায়া 2 দেখতে পাই। তো তারা নিজেদেরকে রায়া বলতো। পরে এখানে এনসিআরটি থেকে এটা দিয়েছিল, এনসিআরটি থেকে আমি স্ক্রিনশটও এখানে অ্যাটাচ করে দিয়েছি। তারপরের প্রশ্নটা বলেছিল উইচ ওয়ান অফ দ্য ফলোইং কিংডমস ওয়াজ ফাউন্ডেড বাই 2 ব্রাদার্স হরিহর অ্যান্ড বুক্কা, এবং নিম্নলিখিত কোন সাম্রাজ্যগুলো যে হরিহর এবং বুক্কা এরকম দুটো ভাই দ্বারা প্রতিষ্ঠা করা হয়। অবভিয়াসলি বিজয়নগর। হরিহর এবং বুক্কা বিজয়নগর এম্পায়ার এস্টাবলিশ করে। আসলে এরা প্রথম বিদ্যানগর এটা তৈরি করেছিল। বিদ্যা রানিয়া ছিল তাদের গুরু, তাই বিদ্যানগর করে। পরবর্তীকালে বুক্কার নামটা চেঞ্জ করে বিজয়নগর করে। এটা পরবর্তীকালে একটা প্রশ্ন আছে, সেখানে আমরা দেখব। তারপরের প্রশ্নটা, উইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ক্রোনোলজিক্যাল অর্ডার অফ 4 ডাইনেস্টিস দ্যাট কনস্টিটিউটেড বিজয়নগরা কিংডম। এটা খুব ইম্পর্টেন্ট, অনেক আমি প্রিভিয়াস ইয়ারে দেখেছি যে আমরা দেখি বিজয়নগর সাম্রাজ্যতেও অনেক বংশ দেখি পরপর। তো এখানে কারেক্ট ক্রোনোলজিক্যাল অর্ডার দিতে বলেছে, অর্থাৎ একের পর এক কোন বংশগুলো প্রথমে এসছে। তো সাঙ্গামা, সুলুবা, তুলুবা, আরাবিটো। ওকে, সো এটা হচ্ছে এসএসটি। তো এসএসটা টি, এটা তো খুবই সোজা, শুধু এসএসটার মধ্যে একটু কনফিউশন হতে পারে, সুলুবা না সাঙ্গামা আগে। তো সাঙ্গামা, দেন সালুবা, দেন তুলুবা অ্যান্ড দেন আরাবেটো। তারপরেরটা এটা একটু বারবার প্র্যাকটিস করলে হয়ে যাবে। তারপরেরটা দিয়েছে ব্যাটেল অফ রাক্ষসাসী টাঙ্গারি ইজ পপুলারলি নোন অ্যাজ, অর্থাৎ রাক্ষসাসী টাঙ্গারি নামের যে যুদ্ধটা সেটা আসলে পপুলারলি সবথেকে জনপ্রিয়তার কোন নামে পরিচিত? ব্যাটেল অফ তালিকোটা, ব্যাটেল অফ খানবা, ব্যাটেল অফ পানিপাত না ব্যাটেল অফ ধারমা? সো ব্যাটেল অফ পানিপাত আমরা সবাই জানি যে ব্যাটেল অফ পানিপাত প্রথম হয় বাবর আর রিপ্লাইম লোদির মধ্যে, সেকেন্ড ব্যাটেল হিমু আর আকবরের মধ্যে, থার্ড ব্যাটেল হয় মারাঠা আহমদ আফজাল আলীর মধ্যে। খানবা আর ধারমাত এটা হচ্ছে ব্যাটেল অফ তালিকোটা। 1565 যেটা সাধারণত বিজয়নগর এম্পায়ার ধ্বংস হয়ে যায় এরপরে, মানে পার্শিয়ালি ধ্বংস হয়ে গেছিলো 1565, এটা কিন্তু রাক্ষসাসী টাঙ্গারি নামেও পরিচিত। তো এখানে আমরা দেখে নিই 1565 খ্রিস্টাব্দে হয়েছিল। কাদের মধ্যে? রামা রায়া ছিল সেই সময় শাসক, আর কম্বাইন্ড ফোর্সেস অফ বাহামানি, আহমদনগর আর গোলকোন্ডা। অর্থাৎ বাহামানি, আহমদনগর আর গোলকোন্ডা এই যে জায়গাটা ছিল তাদের সুলতানদের যে কম্বাইন্ড ফোর্স ছিল তাদের সাথে। আমি যদি একটু এই এরিয়াটা দেখি, এই জায়গাটা বিজয়নগর এম্পায়ার পুরো পড়ছে। বিজয়নগর এম্পায়ারে এখানটাই আহমেদনগর ছিল নর্থের দিকে, এখানে গোলকোন্ডা ছিল, এখানে আমার গোলকোন্ডা, এখানে বিজাপুর। তো আহমদনগর মানে বিজয়নগরের নর্থার্ন বাউন্ডারিজে কিন্তু যে ছিল তারা সবকটাই তাদের সাথে এটা কম্বাইন্ড ফোর্স এর সাথে যুদ্ধ হয়েছিল এবং পরাজিত হয়েছিল। এবং আমরা পরবর্তীকালে আমরা জানি যে এক্স্যাক্টলি যে মেন বোন অফ কন্টেনশন ছিল, যে যুদ্ধ বা তাদের মধ্যে সংঘর্ষের প্রধান কারণ ছিল রায়চুর দোয়া। পরে একটা প্রশ্ন আছে এবং এই প্রশ্নটা জিজ্ঞেসও করে যে যদি আমরা দেখি এই যে বাহামানি, আহমেদনগর, গোলকোন্ডা, বাহামানির সাথে বিজয়নগর এম্পায়ারের একটা সংঘর্ষ অনেক পুরনো ছিল, এই যে রায়চুর দোয়াবে কে কবজা করবে, কারণ রায়চুর দোয়া খুব ফার্টাইল ছিল সেই নিয়ে। তো এই তিনটে যদি পরীক্ষা দিয়ে দেয় শুধু বাহামানি তাহলে হবে না, বাহামানি, আহমদনগর আর গোলকোন্ডা তিনটের কম্বাইন্ড ফোর্সের সাথে রামায়রা যুদ্ধ করেছিল এবং পরাজিত হয়েছিল। এটাই রাক্ষসাসী টাঙ্গারি নামেও পরিচিত। এগুলো কিন্তু পিসিএসসি এসছে, হ্যাঁ, বিভিন্ন ইউপিএসসি এবং বিভিন্ন স্টেট পিএসসিতে এক্সামে জিজ্ঞেস করেছে সব প্রশ্নগুলো। তারপর পরের প্রশ্ন, কৃষ্ণদেবা রায়া ওয়াজ ফ্রম উইচ ডাইনেস্টি? যে সাঙ্গামা, সালুবা, তুলুবা, নারাবিডুর মধ্যে কোন ডাইনেস্টি বা বংশ থেকে কৃষ্ণদেবা রায়া আসে? তুলুবা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ তিনি সব থেকে বিখ্যাত রাজা ছিলেন বিজয়নগর এম্পায়ারের। তারপরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য থিম অফ আমুক্তা মাল্যাদা? আমুক্তা মাল্যাদা যেটা কৃষ্ণদেবা রায়ের নিজের লেখা বই, সেটা থিম কী ছিল, বিষয় কী ছিল? লাভ স্টোরি, হিস্ট্রি অফ বিজয়নগর কিংডম যেটা প্রেম কাহিনী, বিজয়নগর কিংডমের ইতিহাস, স্টেট ক্রাফট আর রিলিজিয়াস বিলিফস অফ কৃষ্ণদেবা রায়। কৃষ্ণদেবা রায়ের নিজের যে ব্যক্তিগত মানে ধার্মিক বিলিভ সেটা না, স্টেট ক্রাফট অবভিয়াসলি, যে কীভাবে রাজ্য চালাতে হবে সেই বিষয়।
তারপরের প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং লিটারেরি ওয়ার্কস অফ কৃষ্ণদেবা রায়া ইজ ইন তেলেগু, অর্থাৎ নিম্নলিখিত কোন কাজগুলো মানে লেখাগুলো যে সমস্ত সাহিত্য লিখেছিলেন কৃষ্ণদেবা রায়া তার মধ্যে কোনগুলো তিনি তেলেগুতে লিখেছিলেন? জাম্বাবাতি কল্যাণম, উষা পারিনায়াম, আমুক্তা মাল্লাদেয়া। আর না, কোনোটাই নয়। মুক্ত মাল্লাদেয়া যেটা ছিল এটা কিন্তু তিনি তেলেগুতে লিখেছিলেন, বাদবাকি জাম্বাবাতি কল্যাণম আর উষা পারিনায়াম এটা সংস্কৃতে লেখে। রাজা কৃষ্ণদেব রায়ের সময় এবং বিজয়নগর এম্পায়ার ওভারঅল আমরা দেখি কান্নাডা, তেলেগু, সংস্কৃত ল্যাঙ্গুয়েজের অনেক ডেভেলপমেন্ট হয়েছিল, তো এটা তেলেগুতে লেখা। আর জাম্বাবাতি কল্যাণম অ্যান্ড উষা পারিনাম এই দুটো বইও কৃষ্ণদেব রায়ের লেখা, কিন্তু সংস্কৃতে লেখা। তারপরে দ্য টার্ম ইয়াভানা প্রিয়া ইজ অ্যান এনশিয়েন্ট সংস্কৃত ওয়ার্ড দ্যাট রেফার্স টু। ইয়াভানা সংস্কৃততে গ্রিকদেরকে বলতো, আর ইয়াভানা প্রিয়া মানে এখানে লাভ, অর্থাৎ যে সমস্ত গ্রিক দেশের লোকরা ছিল তারা ব্ল্যাক পেপার খুব ভালোবাসতো, তাই ব্ল্যাক পেপার অর্থাৎ কালো মরিচ বা গোল মরিচ এটাকে কিন্তু বলা হতো যে ইয়াভানা প্রিয়া, মানে ইয়াভানদের প্রিয়। ইয়াভান মানে সংস্কৃতে মানে গ্রিকদের ব্যবহার করা হতো। পরের প্রশ্ন, হু ইজ নোন অ্যাজ এস্টাবলিশার অফ দ্য ইয়াভানা কিংডম, অর্থাৎ কে ইয়াভানা কিংডমের এস্টাবলিশার অর্থাৎ যে তৈরি করেছে সেই হিসেবে পরিচিত ছিল? তো সেক্ষেত্রে এটা হচ্ছে কৃষ্ণদেবা রায়া। কেন? আমরা দেখি যে কৃষ্ণদেবা রায়ার মানে আমরা যেমন দেখলাম ব্যাটেল অফ তালিয়াকোটায় কী হলো, বাহামানি, গোলকোন্ডা আর বিজাপুরের কম্বাইন্ড ফোর্স রামারায়কে পরাজিত করলো। এরকম মানে যে এমন নয় যে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে বিজয়নগরের এম্পায়ারের সমস্যা খুবই খারাপ বা সবসময় হস্টাইল ছিল, এমন নয়। কৃষ্ণদেবা রায়ের সময় দেখি সেই সময় তারা আশেপাশে কোনো সমস্যা হলে সেগুলোকে সলভ করার চেষ্টা করতো। পরবর্তীকালে বাহামানি, গোলকোন্ডা, এদের বিজাপুরের শাসকরাও যখন সাকসেশন ডিসপিউট হয়েছে বিজয়নগরে সেখানেও সাহায্য করেছে। তো সেক্ষেত্রে বাহামানি কিংডমে এস্টাবলিশ করতে রাজা কৃষ্ণদেবা রায় সাহায্য করেছিলেন, তাই তিনি এস্টাবলিশার অফ দ্য ইয়াভানা কিংডম নামেও পরিচিত। তারপরে একটা জিজ্ঞেস করেছে, হু অ্যামং দ্য ফলোয়িং ফাউন্ডেড দ্য সিটি অফ নাগালাপুরম। নাগালাপুরম শহর কে তৈরি করেছিল? এটা হচ্ছে কৃষ্ণদেবা রায়। তার মা যে ছিলেন তার মার নাম অনুসারে, যে নাগালা দেবী, তার মার নাম অনুসারে তিনি শহরটা তৈরি করেছিলেন, তার নাম দিয়েছিলেন নাগালাপুরম। পরের প্রশ্ন জিজ্ঞেস করেছে, দ্য ক্লাস অফ আমারা নায়াকাস ইন বিজয়নগরা ইজ আ রেফারেন্স টু উইচ অফ দ্য ফলোইং, অর্থাৎ বিজয়নগর সাম্রাজ্যে আমারা নায়াকা যে ক্লাস ছিল সেটা কিসের জন্য ব্যবহার করা হতো? ভিলেজ চিফশিয়ানস অর্থাৎ গ্রামের হেড বা প্রধান, সিনিয়র সিভিল সার্ভেন্টস উচ্চপদস্থ সরকারি অধিকারী, ট্রিবিউটারি চিফস অর দ্যাট মিলিটারি কমান্ডার্স, সেটা মিলিটারি কমান্ডার্সের জন্য ব্যবহার করা হতো। যে মিলিটারি কমান্ডার্স ছিল তাদেরকে তারা আমারা নায়াকা বলা হতো। তো এখানে আমারা শব্দটা হচ্ছে সংস্কৃত শব্দ থেকে এসছে, যেটা অর্থ যুদ্ধে, এবং এইটা অনেক সামারা এর থেকে সামারা থেকে যুদ্ধ, এখানে আমারা সিস্টেমটা এসছে। আর আমরা জানি নায়াকাস বিজয়নগর এম্পায়ারদের ফিডিউটারিজ বা সামন্ত ছিল, এরা মিলিটারি কমান্ডার্স। এবার এই পরের প্রশ্নটা দেখতেই পাচ্ছ তোমরা, CAPF 2021 জিজ্ঞেস করেছে, তার মানে খুবই রিসেন্ট। যে প্রশ্নটা জিজ্ঞেস করেছিল যে আমারা নায়াকাস অফ বিজয়নগর আর কারেক্ট, কোনটা ঠিক? তা আমারা নায়াকাস ওয়ার মিলিটারি কমান্ডার্স হু ওয়ার গিভেন টেরিটরিজ টু গভর্ন বাই দ্য রায়া। এক্ষুনি দেখলাম যে এরা মিলিটারি কমান্ডার্স, তাদেরকে সেই সমস্ত টেরিটরিজ বা জায়গাগুলো দেওয়া হতো যেগুলো রায়া অর্থাৎ রাজা মানে কিং কৃষ্ণদেবা রায়া বা সেই সমস্ত রাজারা গভর্ন করতো। সেকেন্ড, ইন লিউ অফ দেয়ার সার্ভিস অ্যান্ড অলসো টু মেনটেন দেয়ার কন্টিজেন্টস দে ওয়ার পেড ইন ক্যাশ, যে তাদের সার্ভিস এবং তারা যে সমস্ত সেনাবাহিনী মেনটেন করতো তার জন্য তাদেরকে ক্যাশে টাকা দেওয়া হতো, অর্থাৎ কোনো ট্যাক্স বা কোনো ধরনের ক্যাশ দেওয়া হতো। থার্ড, দে মেনটেন্ড স্টিপুলেটেড কন্টিজেন্টস অ্যান্ড এলিফেন্টস, তারা প্রত্যেকে আমরা নায়িকা যারা কমান্ডার ছিল তারা প্রত্যেকে নির্দিষ্ট পরিমাণ যে ঘোড়া বা সৈন্য দল সেটাকে মেনটেন করতো। আর 4 নাম্বার ছিল, দে ইউজ টু সেন্ড ট্রিবিউট টু কিং অ্যানুয়ালি অ্যান্ড পার্সোনালি অ্যাপিয়ার্ড ইন দ্য রয়্যাল কোর্ট উইথ গিফটস টু এক্সপ্রেস দেয়ার লয়ালিটি অ্যান্ড, যে তারা কিছু কিছু সময় ব্যক্তিগতভাবে মানে বছরে বার্ষিক বা কিছু কিছু সময় পার্সোনালি ব্যক্তিগতভাবে রাজার দরবারে উপস্থিত হতেন, রাজাকে গিফট দিত রাজার প্রতি অনুগত্য বা লয়ালিটি প্রকাশ করার জন্য। তো অপশান আমার কি দিয়েছে, কোনটা কারেক্ট? 1 2 3 1 3 4 1 2 3 4 1 4। এখানে এই যে স্টেটমেন্টটা দিয়েছে নাম্বার 2, যে লিউ অফ দেয়ার সার্ভিস অ্যান্ড অলসো টু মেনটেন দেয়ার কন্টিজেন্টস দে ওয়ার পেড ইন ক্যাশ, নো, এটা রং। তারা অনেকটা ইকতাদারি মানে এই যে আমরা নায়িকা সিস্টেম, এটা হচ্ছে দিল্লি সুলতানাতের ইকতাদারি সিস্টেমের থেকে অনেকটা ইন্সপিরেশন নিয়েছিল, অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গা তাদেরকে দিয়ে দেওয়া হতো, সেই জায়গার রেভিনিউ কালেকশন অর্থাৎ যে কর বা শুল্ক মানে
সংগ্রহ করাও তাদের দায়িত্বে ছিল, ঘোড়া বা সেনাবাহিনী মেনটেন করাও তাদের দায়িত্বে ছিল, এবং তারা সেই ট্যাক্সের যে কিছু পরিমাণ রাজাকে দিত আর কিছু পরিমাণ রেখে দিত, ওই ট্যাক্সের টাকা থেকেই তারা সেনাবাহিনী মেনটেন করা, নিজের পার্সোনাল এক্সপেন্সেস এগুলো চালাতো। তাহলে তাদেরকে ক্যাশে টাকা দেওয়া হতো না কিন্তু। তাহলে 2 নম্বর অপশানটা রং। তাহলে যেখানে যেখানে আমি 2 রয়েছে সেখানে সেখানে আমি দেখছি এটা চলে গেল রং। তাহলে 1, 3, 4 আর 1, 4, তো 1, 3, 4 বাদ বাকি ওই 2 নম্বর ছাড়া 3টেই কারেক্ট। পরের প্রশ্ন, উইচ ওয়ান অফ দ্য ফলোইং ভিজিটার্স হু কম্পেয়ার্ড মিডাইভাল বিজয়নগরা উইথ রোম, যে নিম্নলিখিত যে সমস্ত বিদেশে ফরেন ভিজিটার্স এসেছিল বিদেশ থেকে, তাদের মধ্যে কে যে বিজয়নগর এম্পায়ারকে রোমের সাথে তুলনা করেছে? নিকোলা ডি কন্টি, অ্যাফসানি নিকেটিন, ফ্রেনিও নুনিস আর ডিমাঙ্গো পিয়ার্স। সো ডিমাঙ্গো পিয়ার্স। আমরা এই যে আমি তুলেও দিয়েছি, এখানে রোম হাইলাইট করে দিয়েছি। এনসিআরটিতে এরকম অনেক অনেক বক্স আছে যেখানে এরকম স্টেটমেন্ট তুলে দেওয়া থাকে বিভিন্ন ফরেন ট্রাভেলার্সের, সেখানে কিন্তু এইটা ছিল। তারপরের প্রশ্নটা হচ্ছে, হু অ্যামং দ্য ফলোইং রুলার্স অফ বিজয়নগর এম্পায়ার কনস্ট্রাক্টেড আ লার্জ ড্যাম অ্যাক্রস তুঙ্গভদ্রা রিভার অ্যান্ড দ্য ক্যানেল কাম অ্যাডিকুয়েন্ট সেভারাল কিলোমিটার্স লং ফ্রম দ্য রিভার টু দ্য ক্যাপিটাল সিটি। যে নিম্নলিখিত যে সমস্ত সম্রাট ছিল তাদের মধ্যে কে একটা বড় ক্যানেল তৈরি করেছিল তুঙ্গভদ্রা রিভারের উপর, যাতে সেখান থেকে ক্যাপিটাল সিটিতে জল আসতে পারে? তো অপশানে ছিল দেবারায়া 1, মাল্লিকার্জুনা, বীরবিজয়ন, ভিরুপাক্ষা। সো দেবারায়া 1। দেবারায়া 1 অনেকগুলো ক্যানাল তৈরি করেছিল, হারিয়া রিভারের উপর তৈরি করেছিল। তো ক্যানাল ডেভেলপমেন্ট অর্থাৎ ওয়াটার কনজারভেশনের জন্য অনেক কাজ করেছে। তো এটা দেবারায়া 1 হবে। যেখানে যেখানে আমি ক্যানাল শব্দটা পাবো, ঠিক আছে, সেটা তুঙ্গভদ্রা রিভার হোক, হারিয়া রিভার হোক, অত তো মনে রাখা সম্ভব না অনেক সময় যে তুঙ্গভদ্রা রিভার, হারিয়া রিভার। ক্যানাল কনস্ট্রাকশন থাকলেই কিন্তু এটা দেবারায়া 1 করতে পারো তোমরা। একটু দেখে নিতে হবে তাও আশেপাশের কনটেক্সটটা কী বলতে চেয়েছে। পরের প্রশ্নটা দিয়েছে, দ্য আদার হাউজেস অফ দ্য পিপল আর থ্যাচড বাট নান দ্য লেস ওয়েল বিল্ড অ্যান্ড অ্যারেঞ্জ অ্যাকর্ডিং টু অকুপেশনস ইন লং স্ট্রিটস উইথ মেনি ওপেন প্লেসেস। অ্যাবাভ স্টেটমেন্ট অ্যাবাউট হাউজেস অফ অর্ডিনারি পিপল ইন বিজয়নগর আর সেইড বাই, অর্থাৎ সাধারণ মানুষদের ঘর কেমন ছিল বিজয়নগর এম্পায়ার, সেই রেসপেক্টে স্টেটমেন্টটা দেওয়া হয়েছিল যে অ্যাকর্ডিং টু অকুপেশন তাদের মানে তাদের পেশার ভিত্তিতে ঘরগুলো ছিল লং স্ট্রিটসে। কে মানে এই কমেন্টটা করেছিল? তো এখানে কি আছে, এখানে ছিল মরক্কান, আমি এটা ভুল করে দিয়ে দিয়েছি অপশানে, আব্দুল রাজ্জাক, বারবোসা, আর একটা হচ্ছে নিকোলা দি কন্টি। সো এটা বারবোসা এই স্টেটমেন্টটা দিয়েছিল। সেখানকার যে ঘর মানে যারা নর্মাল পিপল, বিভিন্ন সাধারণ পেশার মানুষদের ঘরগুলো কেমন ছিল সেই রেসপেক্টে। পরের প্রশ্ন, দ্য স্ট্রাকচার অফ দ্য মহানবমী ডিব্বা ইজ সিচুয়েটেড উইচ অফ দ্য ফলোইং প্লেস। মহানবমী ডিব্বার যে স্ট্রাকচারটা সেটা কোন জায়গায় অবস্থিত? উজ্জয়ন, গড়, হাম্পি না মান্ডু? যদি আমরা জানতাম মহানবমী ডিব্বাটা কোন সাম্রাজ্যের সঙ্গে যুক্ত তাহলে আমি অ্যান্সার করতে পারতাম। এটা বিজয়নগর সাম্রাজ্যের সঙ্গে যুক্ত। আর এখানে উজ্জয়ন, গৌড় মানে আমাদের বর্তমান বাংলায় উজ্জয়ন মধ্যপ্রদেশ, অ্যান্ড মান্ডু মধ্যপ্রদেশ। হাম্পি বিজয়নগর এম্পায়ারের খুব ইম্পর্টেন্ট জায়গা, তাহলে সেখানে অবস্থিত। মহানবমী ডিব্বা একটা স্থাপত্য শৈল যেখানে একটা আমরা উঁচু হাই রাইজ প্ল্যাটফর্ম দেখি, যেখানে মনে করা হতো যে মহানবমী অর্থাৎ যেটা আমাদের নবমী দুর্গা পুজো যে ফেস্টিভ্যাল, সেই নবমীতে কোনোভাবে এখানে অনুষ্ঠান তৈরি করা হতো, রাজা তার ক্ষমতা প্রদর্শন করতেন। তাই মহানবমী ডিব্বা একটা স্থাপত্য শৈল, ফাঁকা একটা উঁচু হাই রাইজ প্ল্যাটফর্ম, বর্তমানে তার ওপরের কিছু নেই, ধ্বংসাবশেষ। তো এটা বিজয়নগর এম্পায়ারের সাথে সংযুক্ত, অর্থাৎ হাম্পিতে ওটা অবস্থিত। পরের প্রশ্ন, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট দ্য মহানবমী ডিব্বা। মহানবমী ডিব্বা সম্বন্ধে নিম্নলিখিত কোনটা ঠিক সেটাই জিজ্ঞেস করেছে। ইট ওয়াজ নেম অফ আ জাইন্ট বক্স অফ সুইটস ডিস্ট্রিবিউটেড ইন দ্য মহানবমী ফেস্টিভ্যাল। ইট ওয়াজ দ্য নেম অফ আ ম্যাসিভ প্ল্যাটফর্ম উইথ আ বেস কভার্ড উইথ রিলিফ কার্ভিংস। তো আমি বুঝলাম এটা কোনো মিষ্টির বাক্স নয় যে মহানবমী পুজোতে ডিস্ট্রিবিউট করা হয়, তাহলে অনলি 2 ইজ কারেক্ট। যেটা একটা বিশাল বড় প্ল্যাটফর্ম, একটা হচ্ছে স্থাপত্য শৈল প্ল্যাটফর্ম, একটা উঁচু বলতে পারি প্ল্যাটফর্ম বেস, যার চারদিকে অনেক ধরনের রিলিফ কার্ভিংস আছে, অর্থাৎ স্থাপত্য শিল্প বা অনেক কারুকার্য আছে। পরেরটা জিজ্ঞেস করেছে যে নেম
নেম দ্য প্ল্যাটফর্ম ইউজ ফর রিচুয়াল পারপাস বাই দ্য কিংস অফ বিজয়নগর এম্পায়ার, যে সেই প্ল্যাটফর্মের নাম যেটা রিচুয়াল পারপাস অর্থাৎ বিভিন্ন ধার্মিক কাজে বিজয়নগর এম্পায়ার সাম্রাজ্যে রাজারা ব্যবহার করতো। একটু আগেই বললাম যেটা লোটাস মহল, হাজারা রামা, বিরূপেক্ষা না মহানবমী ডিব্বা। মহানবমী অর্থাৎ আমাদের যেমন দুর্গা পুজো হয়, সেই দুর্গা পুজো নবমীতে বিজয়নগর এম্পায়াররা সেই মনে করা হতো মহানবমী ডিব্বায় রিচুয়াল প্র্যাকটিস করতে এবং রাজা তার শক্তিও প্রদর্শন করতেন তার দ্বারা। তারপরের প্রশ্ন, ওয়্যার ইজ দ্য ফেমাস বিজয় ভিত্তাল টেম্পল হ্যাভিং ইটস 56 কার্ভড পিলার্স এমিটিং মিউজিক্যাল নোটস লোকেটেড, অর্থাৎ বিখ্যাত যে বিজয় ভিত্তাল টেম্পল রয়েছে যে 56খানা কার্ভড পিলার্স এবং সেখান থেকে মিউজিক্যাল নোটস বের হয়, সেটা কোথায়? বেলুর, ভদ্রাচলম, হাম্পি না শ্রীরঙ্গনম? এটা হচ্ছে হাম্পিতে অবস্থিত। বিজয় ভিত্তাল টেম্পল এটা রাজা কৃষ্ণদেবরায় তৈরি করেছেন। ভিত্তাল আসলে হচ্ছে বিষ্ণুকে বোঝাতে ব্যবহার করা, আর ভিত্তাল মহারাষ্ট্রে বিষ্ণুর একটা অবতার হিসেবে খুব বিখ্যাত। তো ভিত্তাল টেম্পলটা রাজা কৃষ্ণদেবরায় তৈরি করে, হাম্পিতে অবস্থিত। হাম্পি ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যাজ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বাই ইউনেস্কো ইন উইচ অফ দ্য ফলোইং ইয়ার, যে নিম্নলিখিত কোন বছরে হাম্পিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ডিক্লেয়ার করা? এটা 1986। পরের প্রশ্ন, দ্য রুলার অফ বিজয়নগর এম্পায়ার আর্লি ইন হিজ কেরিয়ার অ্যান্ড হি ওয়াজ ডিফিটেড বাই বাহামানি রুলার ফিরোজ শাহ অ্যান্ড হ্যাড নট অনলি পে আ হিউজ ইন্ডিমিনিটি বাট অলসো হ্যাড টু ম্যারি হিজ ডটার টু দ্য সুলতান, হু ইজ হি? মানে এখানে কোন বিজয়নগর সাম্রাজ্যের রাজার কথা বলছে যিনি তার সাম্রাজ্যের সূচনাতে যে বাহামানি সাম্রাজ্যের যে শাসক ছিলেন ফিরোজ শাহ তার দ্বারা পরাজিত হয়েছিল এবং এর ফলে তাকে হিউজ ইন্ডিমিনিটি দিতে হয়। শুধুমাত্র তাই নয়, ক্ষতিপূরণ দিতে, শুধুমাত্র তাই নয়, তার যে কন্যা সন্তান ছিল তাকেও সেই সুলতানের সাথে বিয়ে দিতে হয়েছিল। এটা বলা হচ্ছে দেবরায়া ওয়ান সম্বন্ধে। দেবরায়া ওয়ান পরাজিত হয়েছিল বাহামনি শাসক ফিরোজ শাহ দ্বারা এবং তাকে প্রচুর পরিমাণে ক্ষতিপূরণ দিতে হয়েছিল এবং তিনি তার কন্যা সন্তানকে তার সাথে বিয়েও দিয়েছিলেন। তারপরের প্রশ্নটা, হি কনস্ট্রাক্টেড আ ড্যাম অ্যাক্রস রিভার তুঙ্গভদ্রা টু ব্রিং ক্যানেলস ইনটু দ্য সিটি টু রিলিভ দ্য শর্টেজ অফ ওয়াটার। হি অলসো বিল্ড আ ড্যাম অন দ্য রিভার হরিদ্রা ফর ইরিগেশন ওয়ার্ক। একটু আগেই আমরা এই প্রশ্নটা করেছিলাম, আমি তখন বলেছিলাম আমি ভুলে গেছিলাম হরিদ্রা। আমি এটাও বলেছিলাম যে যদি আমি ভুলে যাই, অনেক সময় এত ফ্যাকচুয়াল ইনফরমেশান মনে রাখা সম্ভব নয়। হরিদ্রা, তুঙ্গভদ্রা, বিজয়নগর এম্পায়ারের কনটেক্সটে যদি বলে, তুঙ্গভদ্রা মানে আমরা জানি বিজয়নগর এম্পায়ার, বিকজ তুঙ্গভদ্রার তীরেই হাম্পি অবস্থিত বর্তমানেও। তো সেক্ষেত্রে শুধু যদি ক্যানাল শব্দটা আমি দেখি তাহলেই কিন্তু আমি দেবরায়া ওয়ান করতে পারবো। আমি এটা বলে দিয়েছিলাম যে ক্যানাল মনে থাকলে দেবরায়া ওয়ান করে দেবে তোমরা। Krishnadevaraya was the most famous ruler of Vijayanagar Empire. Who among the following was contemporary of Krishnadevaraya? যে বিজয়নগর এম্পায়ারের সবথেকে বিখ্যাত শাসক কৃষ্ণদেবরায়া ছিলেন, তার সমসাময়িক কে ছিল? আকবর, ফিরোজ শাহ তুগলক, বলবান না বাবর ছিল? এখানে আমরা পরের প্রশ্নটা দেখি, জিজ্ঞেস করেছে হি ওয়াজ ট্রেন্ড পোয়েট ওয়াজ ইন দ্য কোর্ট অফ বোথ হরিহারা 2 অ্যান্ড দেবরায়া 1, যে তিনি একজন বিখ্যাত জৈন কবি ছিলেন, ধর্মাবলম্বী কবি ছিলেন। তিনি হরিহারা 2 এবং দেবরায়া 1 দুজনেরই সবাই উপস্থিত ছিলেন। হি রোড দ্য ধর্মনাথা পুরানা অন দ্য লাইফ অফ 15 জৈন তীর্থঙ্কর ইন কানাডা, যে 15তম যে জৈন তীর্থঙ্কর ছিল যে ধর্মনাথ, তার জীবন নিয়ে তিনি কানাডা ভাষায় ধর্মনাথা পুরানা লিখেছেন এবং তিনি এছাড়াও যে গোমেতেশ্বরা শ্রাবণা বেলেগোলা তার উপর একটা পোয়েমও লিখেছেন। তো এটা আরেকটা প্রশ্ন আমি দেখেছি এক জায়গায়, গোমেতেশ্বরা যে স্ট্যাচুটা না, জিজ্ঞেস করছে এটা কার স্ট্যাচু? এটা কিন্তু লর্ড বাহুবলী স্ট্যাচু। তো এটা কার সম্বন্ধে বলা হচ্ছে? তেনালি রামাকৃষ্ণা, আল্লাসানি পেডান্না, পিঙ্গালি সুরান্না না মাধুরা? তো এরা সবাই কিন্তু বিজয়নগর এম্পায়ারে উপস্থিত ছিলেন, কিন্তু এখানে যার সম্বন্ধে বলা হচ্ছে এটা হচ্ছে মাধুরা। মাধুরা ছাড়া বাদবাকি 3জনই কিন্তু কৃষ্ণদেব রাজার সবাই উপস্থিত ছিলেন। কৃষ্ণদেব রাজার সবাই, দেবরায়া সবাই অষ্টদিগ্গজ ছিলেন। এরা 3জনই বিখ্যাত কবি, তেনালি রামাকৃষ্ণা, আল্লাসানি পেডান্নান, পিঙ্গালি সুরান্না। কিন্তু এখানে যার সম্বন্ধে বলা হচ্ছে এটি হচ্ছে মাধুরা। তিনি দেবরায়া 1 আর হরিহারা 2 এর সময় উপস্থিত ছিলেন। আমরা যদি ক্রোনোলজিটা দেখি, প্রথমে আসে হরিহারা বুক্কা, দুজনে মিলে বিজয়নগর এম্পায়ার তৈরি করে, তারপর হরিহারা 2, তারপর দেবরায়া 1, দেবরায়া 2, তারপরে চলে আসে তুলুবা ডাইনেস্টি। আর তুলুবা ডাইনেস্টি সেকেন্ড রাজা ছিল কৃষ্ণদেবরায়া, তার আগে একজন ছিলেন। তারপরের প্রশ্ন, হাজারা রামা টেম্পল অ্যান্ড এক্সিলেন্ট অফ ডেক্কান আর্কিটেকচার ওয়াজ কনস্ট্রাক্টেড বাই, যে হাজারা রামা টেম্পল যে ডেক্কান আর্কিটেকচারের একটা বিখ্যাত উদাহরণকে তৈরি করেছিল? কৃষ্ণদেবরায়া, হরিহারা, বুক্কা না দেবরায়া 1? এবার এটার একটা আমার কনফিউশন আছে, আমি বলছি যে আমি এই প্রশ্নটা 2 জায়গায় দেখেছি।
যেখানে আমি দেখেছি প্রশ্নটা যদি থাকে হাজারাটে রামা টেম্পল ইন বিজয়নগর, তাহলে কিন্তু সেটা কৃষ্ণদেবরায়া। আর নর্মালি হাজারা রামা টেম্পল যেটা লেখা আছে, প্রশ্নটা জিজ্ঞেস করেছে এক্সিলেন্ট ডেকান আর্কিটেকচার, এটা হাজারা রামা টেম্পল যেটা হাম্পিতে অবস্থিত তার কথা বলা হচ্ছে, এটা কিন্তু দেবরায়া 1। আমি এটা নিয়ে নিজেও কনফিউজড, আমি গুগল করেছি বা অনেক জায়গায় দেখেছি, তো বইতেও আমি দেখেছি যেখানে হাজারা রামা টেম্পলের পাশে বিজয়নগর লেখা, সেটা কিন্তু কৃষ্ণদেবরায়া তৈরি করেছিলেন। আর হাজারা রামা টেম্পল হাম্পি বলে, যেখানে হাম্পি বলে লেখা, সেখানে কিন্তু দেবরায়া 1কে দেখাচ্ছে। তো আমি এখানে তাই দেবরায়া 1 দিয়েছি। তোমরা একটু দেখে নেবে কি প্রশ্ন করেছে, তার পাশে হাম্পি আছে না বিজয়নগর লেখা আছে। হু এমং দ্য ফলোইং টু দ্য টাইটেল অফ গাজাবেতাগাড়া, সো কে এর মধ্যে টাইটেল নিয়েছিল গাজাবেতাগাড়া? দেবরায়া 1, দেবরায়া 2, কৃষ্ণদেবরায়া না রামারায়া? এটা হচ্ছে দেবরায়া 2। গাজাবেতাগাড়া, গাজা মানে হচ্ছে হাতি, যে তিনি হাতি শিকার করতেন এরকম, তাই জন্য তিনি টাইটেলটা নিয়েছিলেন। দেবরায়া 2 সম্বন্ধে বলা হচ্ছে। তারপরের প্রশ্ন, যে দেবরায়া টু's empire extend from Ceylon to Gulbarga and Odisha to the Malabar, and according to Nicoli Conti the king levied tribute on the Ceylon and the Kulin, so Pegu and the Pulicat, so and who gave this state? বলেছে যে দেবরায়া টু's empire extended from Ceylon to Gulbarga and Odisha to the Malabar, and according to Nicola Conti the king levied tribute to Ceylon, Quilon, Pegu and the Pulicat। তো এখানে আমার একটু ভুল হয়ে গেছে কোশ্চেনটা ফ্রেম করতে, আমি দুটো স্টেটমেন্ট দিয়ে দিয়েছি। আমি এখানে প্রশ্ন জিজ্ঞেস করেছে যে হু গেভ দ্য স্টেটমেন্ট অ্যাবাউট দেবরায়া 2, এটা হচ্ছে অ্যান্সারটা হবে আব্দুর রাজাক। যে আব্দুর রাজাক শুধুমাত্র প্রথম এই স্টেটমেন্টটা দিয়েছিল, ঠিক আছে, যে এক্সটেন্ডেড ফ্রম সেইলান টু গুলবার্গা, ওড়িশা টু মালাবার। আর দেখতেই পাচ্ছি নিকোলা কন্টিনি বলেইছিলেন যে কিং লিভে ট্রিবিউট অফ দ্য সাইলন, কুইলন, পেগুয়ান, পুলিকট, তাই এখানে শুধুমাত্রই প্রথম স্টেটমেন্টটা দেওয়া উচিত ছিল মালাবার পর্যন্ত। তো এটা মালাবার পর্যন্ত দিয়েছে আব্দুর রাজ্জাক, আর বাদবাকি যেটা আছে সেটা কিন্তু নিকোলা কন্টি বলেছিলেন। তার পরের প্রশ্নটা হচ্ছে দ্য ভিত্তাল স্বামী অ্যান্ড দ্য হাজারা রামাস্বামী টেম্পল অফ বিজয়নগর ওয়ার বুল্ড বাই। আমি একটু আগে যেটা বললাম যে ভিত্তাল স্বামী হচ্ছে মহারাষ্ট্রে বিষ্ণুর অবতার হিসেবে বিখ্যাত, হাজারা রামাস্বামী টেম্পল বিজয়নগরে কে তৈরি করেছে? তাহলে কিন্তু কৃষ্ণদেবরায়া হবে। আর যদি হাজারা রামাস্বামী টেম্পলের পাশে হাম্পি লেখা থাকতো তখন কিন্তু সেটা অন্য হতো। তারপরেরটা, তখন সেটা আমি এখানে একবার দেখিয়ে দিই প্রশ্নটা, আমি যেটা একটু আগেই বলছিলাম, এই যে তখন কিন্তু এটা দেবরায়া 1 হতো। পরের প্রশ্নটা, আ পর্তুগিজ ট্রাভেলার ফেরনিও নুনিস কেম টু ইন্ডিয়া ডিউরিং দ্য রিজন অফ, তো ফেরনিও নুনিস কার সময় এসেছিলেন? কৃষ্ণদেবরায়ার সময়, দেবরায়া 1 সময়, অচ্যুতা দেবরায়া না দেবরায়া 2 এর সময়? কার সময় এসেছিলেন তিনি? অচ্যুতা দেবরায়ার সময়। তো এই ক্ষেত্রে না অনেক সময় যে কোন ফরেন ট্রাভেলার্সরা কোন রাজার সময় এসেছিলো একটু মনে রাখতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন আসে অনেক। তারপরের প্রশ্ন, থেরুভেন্নাগালানাথ টেম্পল ওয়াজ বিল্ড বাই রামারায়া, কৃষ্ণদেবরায়া না অচ্যুতা দেবরায়া না দেবরায়া 2? তো অচ্যুতা দেবরায়া। আর এই যে মন্দিরটা আছে ভেনগালানাথা টেম্পল, এটাকে কিন্তু অচ্যুতা রায়া টেম্পলও বলা হয়ে থাকে তার রাজার নাম অনুসারে, অচ্যুতা দেবরায়ার নাম অনুসারে। আর এটা এক্স্যাক্টলি থেরুভেনগালানাথা টেম্পল। তারপরের প্রশ্ন জিজ্ঞেস করেছে হু ওয়াজ দ্য লাস্ট রুলার অফ তুলুভা ডাইনেস্টি। তুলুভা ডাইনেস্টির লাস্ট রুলার কি? মানে আমরা জানি সাঙ্গামা, সুলুভা, তুলুভা, আরাভেডু। তো এখানে জিজ্ঞেস করছে যে তুলুভা ডাইনেস্টির শেষ যে শাসক ছিলেন সেটা কে ছিলেন? জিজ্ঞেস করেনি যে বিজয়নগর ডাইনেস্টি শেষ শাসক কে ছিলেন, এটা হচ্ছে সাদাশিবা রয়। আর যদি জিজ্ঞেস করতো বিজয়া ডাইনেস্টি শেষ শাসক কে ছিলেন, তখন সেটা আমরা দেখবো এই যে লাস্ট রুলার অফ বিজয়নগর ডাইনেস্টি যদি জিজ্ঞেস করতো, এটা হচ্ছে শ্রীরাঙ্গা 3, সর্বশেষ শাসক। তারপরের প্রশ্নটা জিজ্ঞেস করেছে আল্লাসানি পেডান্না ইন হিজ মানুচিত্রম রেফার্স টু দ্য এক্সিস্টেন্স অফ 4 কাস্ট ইন বিজয়নগর সোসাইটি। যে আল্লাসানি পেডান্না তার মনুচিত্রম বইতে বিজয়নগরে যে 4 ধরনের কাস্ট রয়েছে সে সম্বন্ধে বলেছিলেন। নিকোলা কন্টি রেফার্স দ্য প্রিলেভেন্স অফ স্যাভেলারি, যে দাস প্রথার ব্যবস্থা রয়েছে সেই সম্বন্ধে বলেছেন। বারবোসা রেফার টু রিলিজিয়াস ফ্রিডম এনজয়েড বাই এভরিওয়ান ডিউরিং কৃষ্ণদেবরায়া। আর বারবোসা এটা বলেছিলেন যে কৃষ্ণদেবরায়ার সময় তাদের সবারই প্রায় ধার্মিক স্বাধীনতা ছিল। তো কোন স্টেটমেন্টটা ঠিক? এখানে যে 3টে স্টেটমেন্ট আছে 3টে স্টেটমেন্টই কারেক্ট,
ঠিক আছে। আল্লাসানি পেডান্না এটা তিনি কৃষ্ণদেবরায়ের সমসাময়িক এবং অষ্টদিগ্গজের একজন অংশ ছিলেন। তার লেখা দুটো বিখ্যাত বই আছে, মনুচরিত্রম অ্যান্ড দ্য হরিকাথাসারাম। সেই মনুচরিত্রমে তিনি 4টে বর্ণের কথা বলেছেন। নিকোলা কন্টি যখন রাজা কৃষ্ণদেবরায়ের সময় আসে তিনি বলেছিলেন স্ল্যাভেলারি অর্থাৎ দাসপ্রথা রয়েছে। আর কৃষ্ণদেবরায়ের সময়, এমনকি তার আগেও যে সমস্ত শাসকরা ছিল তারা রিলিজিয়াস ফ্রিডম দিতেন, অর্থাৎ সমস্ত ধর্মের মানুষরা তাদের নিজস্ব ধর্মের মানুষরা তাদের নিজস্ব ধর্ম মেনে চলতে পারতেন। তাই 3টে স্টেটমেন্ট এখানে কারেক্ট। পরের প্রশ্ন, সাম লার্নড উইমেন লাইক গঙ্গা দেবী, হান্নাম্মা অ্যান্ড দ্য থিরুমালাম্মা ওয়্যার দেয়ার। অ্যান্ড ফার্স্ট স্টেটমেন্ট, যে কিছু শিক্ষিত মহিলা ছিলেন। অ্যাকর্ডিং টু নুনিজ লার্জ নাম্বার অফ উইমেন ওয়্যার এমপ্লয়েড ইন রয়্যাল প্যালেস। যে নুনিজের মত অনুযায়ী অনেক বেশি সংখ্যায় মহিলারা রাজদরবারে নুনিজের মত অনুযায়ী যে অনেক বেশি সংখ্যক মহিলারা রাজদরবারে কর্মরতা ছিলেন। 3 নম্বর স্টেটমেন্ট, দ্য প্র্যাকটিস অফ দেবদাসী ওয়াজ ইন প্লেস। যে দেবদাসী প্রথা ছিল সেই সময়। আর দ্য পজিশন অফ উইমেন ওয়াজ গুড, এবং মহিলাদের যে অবস্থা সমাজে ভালো ছিল। কোন স্টেটমেন্টটা কারেক্ট? 4টে স্টেটমেন্টের মধ্যে। এবার এখান থেকে না একটু কনক্লুড করা একটু অসুবিধা। কি মনে হয় মহিলাদের পজিশন ভালো ছিল? যদি আমি এই জিনিসটা জানতামও না, তাহলে প্রথম স্টেটমেন্ট যে কিছু শিক্ষিত মহিলা রয়েছে, আর নুনিজ বলছে রাজা অনেক মহিলাকে রাজদরবারে কাজও করছে, তার মানে নিশ্চয়ই মহিলাদের সিচুয়েশন ভালো ছিল। তা একদমই সেটা নয়। এখানে কিন্তু 3টে স্টেটমেন্ট কারেক্ট, ঠিক আছে। দ্য পজিশন অফ উইমেন ওয়াজ গুড এটা ছিল না। এটা ঠিক আছে যে গঙ্গা দেবী, হান্নামা এবং থিরুমালাম্মা কিছু বিখ্যাত মহিলা সেই সময় ছিলেন, শিক্ষিত মহিলা ছিলেন। এটাও ঠিক যে সেই সময় নুনিজ বলেছেন যে ভীষণ লার্জ নাম্বার অফ উইমেন্স কর্মরতা ছিলেন, কিন্তু তারা কিসে কাজ করতেন? তারা রাজা কৃষ্ণদেবরায়ের যে সভা ছিল সেখানে তারা কাজ করতেন, বিভিন্ন ডান্সার হিসেবে, সার্ভেন্টস হিসেবে, সেই হিসেবে। আর পজিশন অফ উইমেন ভালো ছিল না। এবং গঙ্গা দেবী বিখ্যাত যে বই লিখেছিল মাদুরা বিজয়াম, ঠিক আছে। মাদুরা বিজয়াম হচ্ছে মাদুরাই সিটি যে জয় করেছিল তার হাজব্যান্ড, তার উপরে। তাই এখানে 3খানা স্টেটমেন্ট কারেক্ট। পরের প্রশ্ন, কারেক্ট অ্যাবাউট বিজয়নগর এম্পায়ার। যে কোনটা ঠিক? কলিন ম্যাকেনজি ওয়েস্ট দ্য ফার্স্ট সার্ভাইভার জেনারেল অফ ইন্ডিয়া ভিজিট বিজয়নগরা, অলরেডি বলেছি, হ্যাঁ এটা ঠিক। জন মার্শাল ওয়াজ দ্য ফার্স্ট টু টেক ডিটেল ফটোগ্রাফস অফ সাইট, অর্থাৎ বিজয়নগর এম্পায়ারে যে ধ্বংসাবশেষ বা রুইন্স ছিল তার প্রথম ডিটেলড ফটোগ্রাফ জন মার্শাল নিয়েছিল। আর 3 নম্বর, জেমস বার্গেস ওয়াজ দ্য ফার্স্ট টু আন্ডারটেক কনজারভেশন অফ হাম্পি, এবং হাম্পির প্রথম এটাকে সংরক্ষণ করার জন্য যে পদক্ষেপ সেটা কিন্তু জেমস বার্গেস শুরু করে। কোনটা ঠিক? এর মধ্যে শুধুমাত্র অনলি 1 কারেক্ট, কারণ এনসিআরটি বই থেকে এটা তুলে দিয়েছে। এখানে আমরা দেখতেই পাচ্ছি, এখানে লেখা রয়েছে যে এই যে 181800, যদি আমি এই লেখাটা দেখি 00, যে কলিন ম্যাকেনজি ভিজিট বিজয়নগর। এবার এখানে দেখি যে ডিটেলড ফটোগ্রাফস অফ আর্কিওলজিক্যাল রিমেন্স অ্যান্ড হার্কিম বাই আলেকজান্ডার গ্রিনল নিয়েছিল। আর কনজারভেশন স্টার্টেড বাই জন মার্শাল, ঠিক আছে। তো এটা এনসিআরটিতে রয়েছে, এনসিআরটি থেকে তুলে পুরো ডাইরেক্টলি প্রশ্ন জিজ্ঞেস করেছিল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি শুধু 1 স্টেটমেন্টটা ঠিক। জন মার্শাল কনজারভেশন স্টার্ট করেছিল, অ্যান্ড গ্রিনল প্রথম ডিটেল ফটোগ্রাফস নেয়।